মর্জিনাকে জোর করে বসিয়ে দিল রোহিণী। তামান্না আর চিত্রা দেখিয়ে দিচ্ছে আর রোহিণী সাজিয়ে দিচ্ছে। তামান্না আর চিত্রা সবসময় সাজগোজ করে, এদের কাছে সাজসজ্জার প্রসাধনী অনেক, তাও আবার দামি। কথায় আছে দামি প্রোডাক্ট কাজে দেয় বেশি। আজ মর্জিনার কাছে তাই মনে হচ্ছে। হালকা একটু ক্রিম দেয় তার কালো ত্বক কেমন উজ্জ্বল হয়ে উঠল। এখন আবার ক্রিমের উপর মেকআপ দেওয়ার আরও একটু ফর্সা লাগছে। নিজেকে চেনাই যায় না। চোখে কাজল দিয়ে ভ্রু আট করে দিল, তারপর লিপস্টিক খোপা করে খোপার কোনা দিয়ে গোলাপ ফুল গুজে দিল। এবার পরিপূর্ণ হলো মর্জিনার সাজ। ঘরের মেয়েগুলো সবাই এক এক করে আয়নায় নিজেদের দেখে নিল। সবার পরনে কলাপাতা রঙের শাড়ি ও ফুলের গহনা। মর্জিনা নিজেকে নিজেই চিনতে পারছে না। আয়নায় নিজেকে দেখে হেসে দিতেই তার গজ দাঁত বেরিয়ে আসলো, যেটা মর্জিনার সৌন্দর্য আরও বাড়িয়ে দিল। সবাই সেজেগুজে বাইরে আসে। বাইরে এসে ফালাক এদিক ওদিক তাকালো, একবার উপরের দিকেও তাকালো ফালাক। না, যাকে সে খুঁজছে তাকে দেখতে পেল না। রুবাইদা এসে ফালাকের কাঁধে হাত রাখে। ফালাক পেছনে ঘুরতেই রুবাইদাকে দেখে হেসে দেয়। রুবাইদা বলে, কাউকে খুঁজছিস? উনি কোথায় মিষ্টিমা? কে? তোমার ছেলে। রুবাইদা তাকিয়ে আছে ফালাকের চোখে মুখের দিকে। মেয়েটা এখনও তার ছেলের খোঁজ করছে। রুবাইদা মনের সন্দেহ লুকিয়ে রেখে বলে, ওকে আজ ঘরে বন্ধ করে রাখা হয়েছে। পাগলামো বেড়েছে ওর, যতক্ষণ না শান্ত হয়ে বের হতে দেওয়া হবে না। ফালাক মন খারাপ করলো, অতঃপর বলল, লিমন ভাইয়া কোথায়? ছিল তো এখানেই, কোনো কল এসেছে আর কাজে চলে গেছে। ও। ফালাক লিমনকে লাশের ব্যাপারে জানাতে চাই। এখানে লাশ থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না। লাশটা কার বা কে রাখলো এটাও তো জানতে হবে। রোহিণী এসে ফালাককে নিয়ে চলে যায় কলির কাছে। মেয়েরা সবাই মিলে আনন্দ করছে। অন্ধকার ঘর, আশেপাশে মোমবাতির আলো, জায়গায় জায়গায় আগরবাতি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছিন্ন বিচ্ছিন্ন কঙ্কালের হাড়গোড়। এর মাঝখানে বসে এক জুলফিকার, পাশে বসে তার কাজে সহায়তা করছে মির্জাফর। জুলফিকারের কঙ্কালের হাতের অংশটা নিয়ে মেরামত করতে লাগে। কিছু তাবিজ বেঁধে বিড়বিড় করে কিছু পড়তে থাকলো। মির্জাফর সাপ নিয়ে ব্যস্ত। কিছু বিষধর সাপ নিয়ে এসেছে সে, যেগুলো সাজেকের গভীর জঙ্গলে পাওয়া যায়। এই সাপের খোঁজ পেয়েই তো জুলফিকার তাকে সেখানে পাঠিয়ে দেয়। দূর দূরান্তে যত গোপন জড়িবুটি আছে মির্জাফর ওগুলোকে খোঁজ করে এনে দেয় জুলফিকারের নিকটে। মির্জাফর একজন সাপুরে। বিন বাজিয়ে সাপকে নিয়ে নিজের বশে আনা তার বাম হাতের খেলা। এই যে এখন এই সাপগুলোর থেকে বিষ আলাদা করছে, যেগুলো কাজে লাগাবে জুলফিকার। কঙ্কালের হাত মেরামত করা দেখে মির্জাফর হেসে দিয়ে বলে, বউ মারা যাবার সময় তো সবার সামনে কেঁদেছিলে গুরু, এবার একটু কান্না করো। সেই বউয়ের কঙ্কাল দিয়েই তো তলোয়ার বানাচ্ছ। সবার সামনে আমার কান্না আসলেও সবার আড়ালে যে আমার কান্না আসে না মির্জাফর। নাকমুখ কুঁচকে মির্জাফর বলে, তোমাকে কতবার বলেছি আমাকে মির্জাফর বলবে না, আমার নাম মির্জা ফরহাদ আলী। ওই মির্জায়ের সাথে ফরহাদের ফর লাগিয়ে দিলেই তো হয়ে যায় মির্জাফর। তোমার সাথে আমি কোনোদিন গাদ্দারি করেছি যে আমাকে এই নামে ডাকো? সব মির্জাফর গাদ্দারি করতে জানে না, যেমন এই জুলফিকার সওদাগরের খাস মির্জাফর। তোমার জন্য আশেপাশের সবাই আমাকে মির্জাফর বলে ডাকে। জুলফিকার সওদাগর একবার কাউকে কোনো উপাধি দিলে সেটা যে চিরস্থায়ী হয়ে যায়। তাহলে আমাকে ইরানের প্রিন্সেস উপাধি দিয়ে দাও। অতটাও ক্ষমতা তুমি রাখো না। ধুর, একটা ভালো উপাধি না দিয়ে গাদ্দারি করা ব্যক্তির উপাধি দিয়েছো। এটাই তোমার জন্য আস্ত এক ভালোবাসা। যাই হোক, বিষগুলো ছড়ানো হয়েছে? হ্যাঁ। মির্জাফর বিষগুলো জুলফিকারের হাতে দিতেই মানুষের যে স্থানে হাড় থাকে ঠিক ওই বরাবর কঙ্কালের অংশের সাথে বিষগুলি মিলিয়ে কালো সুতার সাথে বেঁধে নিল। তারপর চোখ বন্ধ করে আরও কিছুক্ষণ বিড়বিড় করে কিছু পড়ল। অতপর তাকালো মির্জাফরের দিকে। একটি চারকোনা কাচের ছোট্ট ঘর এনে দিল মির্জাফর। ওই কাছের ঘরের মধ্যে কঙ্কালের সাথে বিষের মিশ্রণ রাখলো। তার আশেপাশে হাতের মাধ্যমে কিছু প্রয়োগ করলো। ওটাকে একটি কালো কাপড় দিয়ে ঢেকে রেখে বলে, চলো তাহলে ফেরা যাক। আমি যাব না, তুমি যাও। কেন, কি হয়েছে আবার? আমি আবার ঢাকায় যাব। কেন? এক সুন্দরীর প্রেমে পড়েছি, তাকে খুঁজতে হবে তো। ও, তুমি যার ছবি পাঠিয়েছিলে? একবার চলো আমার সাথে। না। আমার কথা শুনলে তোমার লাভ আছে মির্জাফর, না শুনলে পরে কিন্তু পস্তাবে। আমি ওই মেয়েকে খুঁজে এনে তারপরেই ওই বাড়িতে যাব।
একেবারে গিন্নি মায়ের সামনে বউ নিয়ে হাজির হব। তোমার ইচ্ছা, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। যাও এবার না হয়। মির্জাফর চলে গেলে জুলফিকার দরজায় তালা মেরে নিজেও বের হলো। ফালাক গুটিসুটি পায়ে জুলফিকারের ঘরের দিকে যেতে নেয়। তার মনটা ব্যাকুল হয়ে আছে পাগলা লোকটাকে দেখার জন্য। লোকটাকে কষ্ট পেয়েছে, কিছু খেয়েছে তো, এইসব ভাবছে সে। সিঁড়ি দিয়ে যখনই উপরের দিকে উঠতে যাবে তখনই পেছন থেকে শুনতে পেল সেই ডাক, বউ। ফালাক থেমে গেল। পেছনে ঘুরে জুলফিকারকে দেখে হেসে দিল ফালাক। জুলফিকার তার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের সুরমা যেন আজকে আরেকটু গাঢ়। দেখতে ভয়ঙ্কর লাগলেও ফালাকের কাছে ভয়ঙ্কর লাগে না। ছুটে এসে জুলফিকারের সামনে দাঁড়িয়ে বলে, কোথায় ছিলেন আপনি? বাগানের দিকে। আপনাকে নাকি সবাই আটকে রেখেছে, বের হলেন কিভাবে? তুই তো আমাকে বের করেছিলি। তারপর আবার আটকে রাখেনি? জুলফিকার দুদিকে মাথা নাড়ালো। ফালাক বুঝতো তাহলে সে ভুল ভেবেছিল জুলফিকারকে আবারও আটকে রাখা হয়েছে। ফালাক আবারও প্রশ্ন করে, বাগানে কি করছিলেন? জুলফিকার পাগলা পাগলা ভাব নিয়ে বলে, ওই যে পুলিশ ভাই আছে, ওকে বলেছি পুকুরে লাশ ছিল, ওটা দেখাতেই নিয়ে গেছিলাম। ফালাক একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জুলফিকারের দিকে তাকিয়ে বলে, লাশ পেয়েছে? না, কেউ নিয়ে গেছে। পুলিশ ভাই খোঁজ করছে এগুলো নিয়ে। ও, তাহলে আর ওনার সাথে এই নিয়ে কথা বলার দরকার নেই। জুলফিকার হাসল শুধু। এটাই তো তার চাওয়া, ফালাক এই বিষয় নিয়ে যেন মাথা না ঘামায়। ফালাক আবারও বলে, কিছু খেয়েছেন? না। এর মাঝে ওখানে রুবাইদা সহ অনেকেই আসে। জুলফিকারের জন্য খাবারের ব্যবস্থা করতে এসেছিল রুবাইদা। জুলফিকার আর ফালাককে একসাথে দেখে রুবাইদা জুলফিকারকে প্রশ্ন করে, তুমি বাইরে কিভাবে? আজকে তুমি ঘরের ভিতরে থাকবে বলেছিলাম না? আমাকে বউ বের করেছে। আমার বউ অনেক ভালো, ও আমাকে ঘরে একা আটকে রাখেনি। এই বউ, চল আমি আর তুই একসাথে দূরে চলে যাব। এরা পচা, এদের কাছে থাকবো না। জুলফিকারের পাগলামি বেড়ে গেছে দেখে সবাই চুপ হয়ে গেল। রোহিণী এসে রুবাইদার হাত ধরে বলে, জুলফিকার ভাইকে বেশি খ্যাপাতে যেও না, এখন যেমন আছে এটাই ভালো আছে। রুবাইদা পড়েছে মহা বিপদে। এ ছেলেকে তো সে নিজেও চেয়েছিল ফালাকের সাথে বিয়ে দিতে। কত স্বপ্ন দেখতো সে আর ফালাকের মা মিলে, দুই বান্ধবী দুই বেআইন হবে। কিন্তু ফালাকের 18 বছর হওয়ার আগেই তো জুলফিকার বিয়ে করে আনে মধুজাকে। বিয়ের পর সে কি ভালোবাসা, প্রতিদিন নতুন নতুন খাবার এনে দেওয়া, সাজসজ্জার বিষয় তো আছেই। কেউ মধুজাকে নিয়ে কিছু বলার সাহস রাখতো না, কারণ জুলফিকার তার মাথা ফাটিয়ে দিত। সেই ব্যক্তি মধুজার লাশ দেখার পরে পাগল হয়ে গেল। এখন পাগল মনে অন্য মেয়েকে বউ বলছে। জুলফিকারের মন থেকে তো আর ফালাকের প্রতি কোনো ভালোবাসা নেই, সে তো পাগল মনে ভালোবাসে। যদি সুস্থ হয়ে যায় তখন তো ফালাককে সম্মান দিতে চাইবে না। এছাড়া একজন পাগলের সাথে বিয়ে দেওয়া উচিত না। জুলফিকার তার ছেলে হলেও ফালাক তার আরেকটা দায়িত্ব। পাগল ছেলের সাথে বিয়ে দিলে ভবিষ্যৎ অন্ধকার। তাই সে চায় ফালাককে সে সত্যিকারের ভালোবাসে তার সাথে বিয়ে দিতে। সে আর কেউ না, জেহের। জেহের এসেছে সবাইকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। রুবাইদার উদ্দেশ্যে জেহের বলে, তোমাকে বাইরে সবাই ডাকছে। রুবাইদা জেহেরকে দেখে হালকা হেসে বলে, তোমরা আসতে লাগো, আমি অনুষ্ঠানের দিকে যাচ্ছি। রোহিণী এসে জুলফিকারের কাছে দাঁড়িয়ে বলে, পোশাক পাল্টাবে না? জুলফিকার মাথা উপর নিচ করে চলে যায় নিচের ঘরে। ফালাক বাইরে আসে বাটিতে করে ক্ষীর নিয়ে আবার রোহিণীর পাশে দাঁড়ায়। রোহিণী প্রশ্ন করে, কার জন্য খাবার? ওনার জন্য। শুনেছি দুপুর ধরেই খাওয়া হয়নি। জেহের ফুঁসে উঠেছে। আজকেই জুলফিকার তাকে মেরে অজ্ঞান করে দিল, আর এখন কিনা তার উপরেই করুণা দেখাচ্ছে। জুলফিকার কালো রঙের পাঞ্জাবি পরে, যার একপাশে হলুদ রঙের কারুকার্য করা। বলা বাহুল্য জুলফিকারকে কখনো কালো রং ব্যতীত অন্য রঙের পোশাকে দেখা যায় না। জুলফিকার নিচে নামতেই ফালাক তার সামনে ক্ষীরের বাটি নিয়ে এগিয়ে দিল। জুলফিকার কোনো দিকে না তাকিয়ে সোজা জেহিরের অক্ষি যুগলের ভাব বুঝতে চাইল। জেহিরের মাঝে ঈর্ষা ফুটে উঠেছে, যেটা দেখে তৃপ্তি পেল জুলফিকার। মনে মনে কিছু একটা ভেবে নিল। ফালাকের দিকে তাকিয়ে আলতো হেসে নরম মনে ভাব প্রকাশ করে, আমাকে খাইয়ে দিবি বউ? ফালাক কি বলবে এমন আবদারে? তার তো খাইয়ে দেয়া উচিত হবে না। ছোটখাটো যত্ন নেওয়াটা স্বাভাবিক, কিন্তু এতটা করা তো উচিত না। ফালাক গলা খাকারি দিয়ে বলে, আমি মিষ্টিমাকে ডেকে আনছি। না, আমি তোর হাতেই খাবো। তুই আম্মি জানকে আনলে আমি খাবোই না। চলে গেলাম আমি উপরে। ফালাক পড়ল বিপাকে। রোহিণী এগিয়ে এসে বলে, বড় কোনো অঘটন ঘটানোর আগে খাইয়ে দাও তুমি। আজকে এমনিতেও
অনেক কাণ্ড ঘটিয়েছে জুলফিকার ভাই। ফালাক রোহিণীর দিকে হতাশার চাহনি দিল। রোহিণী বলে উঠল, আরে হাত দিয়ে তো আর খাইয়ে দিবে না, চামচ এনেছো যখন ওটা দিয়েই খাইয়ে দাও। ফালাক এবার জুলফিকারের দিকে তাকিয়ে বলে। বসুন, আপনি খাইয়ে দিচ্ছি। জুলফিকার সোজা আলিশান সোফায় বসেই তার নজর চলে যায় জেহিরের দিকে। আর চোখে দেখে নিল জেহিরকে। তারপর মায়াবী হাসি দিয়ে তাকালো ফালাকের দিকে। ফালাক চামচ দিয়ে তাকে ক্ষীর খাইয়ে দিয়েছে। এই দৃশ্য হজম হলো না জেহিরের। হাতটাকে মুষ্টিবদ্ধ করে চলে গেল বাইরে। জুলফিকার মৃদু হাসলো, মনে মনে বলল, তোর সকল চাওয়া পাওয়া আমি আমার করে নিব। কখনো তুই তোর মনের বাসনা পূরণ করতে পারবি না। জেহির বাইরে এসে জুনায়েদ সওদাগরের পাশে বলে, আমার একটা আবদার আছে বড় বাবা। জুনায়েদ সওদাগর এলাকার অন্যান্য বড়দের সাথে গল্পে মজেছিলেন। জেহেরের এমন কথা শুনে মাথা ঘুরিয়ে তাকালেন জেহেরের দিকে। জেহেরের থেকে আবদারের কথা শুনতেই মাথাটা ঝাঁকালেন, যার অর্থ কিসের আবদার। জেহের আশেপাশে তাকিয়ে বলে, একটু পাশে চলো, সাথে বড় মাকেও নিয়ে চলো। জুনায়েদ সওদাগর মাথাটা ওপর নিচ করে রমিজকে ডাক দিলেন। রমিজ আসতেই তিনি বলেন, তোদের গিন্নিমাকে পাঠিয়ে দে কোনার দিকে। বলেই তিনি চলে গেলেন জেহেরের সাথে। রুবাইদা ছিল চৈতালির সাথে। দুই যা মিলে বাটা মেহেদি হাতের আঙ্গুলগুলোতে দিচ্ছিল আর হেসে হেসে গল্প করছিল। রমিজ এসে বলে, আপনাকে বড় কর্তা কোনার দিকে ডেকেছে। রুবাইদা অবাক হয়ে গেল, কিন্তু হেসে দিল। আশেপাশের সবাই। চৈতালি দুষ্টু হেসে বলে, প্রেম করে বিয়ে করেছি আমি আর লিটন, কিন্তু যাদের মধ্যে বরের বেশি বেশি সোহাগ তুমি পাও। তোমার ভাগ্য কতটা ভালো। এমন যদি আমার বর একটু কোনায় ডেকে নিত। রুবাইদা চোখ গরম দেখিয়ে চলে গেল। বাড়ির কোণা বলতে বাগানের দিকে বোঝানো হয়, যেটা ঘরের শেষ প্রান্ত। রুবাইদা সেখানে গিয়ে বলে, রেখেছ? আমি না, জেহের ডেকেছে, বলল ওর নাকি আবদার আছে। রুবাইদা স্মিত হেসে বলে, হ্যাঁ বাবা বল, কি আবদার তোমার? জেহের মাথাটা মাটির দিক করে সাহসের সহিত বলে, আমার আবদার একটাই, তোমার আমানতকে চিরতরে আমার করে নেওয়া। রুবাইদা যদিও ব্যাপারটা বুঝেছে, কিন্তু তাও সে চায় জেহের পুরো কথাটা গলা ছেড়ে বলুক, তাই বলল, একটু খুলে বলো। জেহের তপ্ত এক নিঃশ্বাস নিয়ে বলে, বড় মা, আমি ফালাককে আমর করে পেতে চাই। এক কথায় আমি ওকে বিয়ে করে আমার বউ রূপে দেখতে চাই। রুবাইদা খুশি হলো। এটাই তো সে এখন চায়। জুনায়েদ সওদাগরের দিকে তাকালো রুবাইদা। তিনি নিজেও খুশি এই আবদারে। এতদিন এই আবদারের অপেক্ষাতেই তো তিনি ছিলেন। তবে তাকে আরও কিছু বিষয় জেনে নিতে হবে, অথবা বলা চলে তাকে অনেক কিছু জানাতে হবে। তাই তিনি জেহেরের দিকে কিছুটা গাম্ভীর্যের সাথে বলে, মিষ্টিমা আশ্রমে বড় হয়েছে। ওর মায়ের মৃত্যু কিভাবে হয়েছে বা ওর বাবা কোথায় আমরা কেউই জানি না। যদি তুমি মিষ্টিমায়ের দায়িত্ব নিতে চাও, তাহলে তার থেকে উচ্চবিত্ত কোনো কিছুর আবদার রাখতে পারবে না। তোমাকে শুধু মিষ্টিমাকে নিয়ে জীবন পার করতে হবে। পারবে তো তুমি? জেহের আলতো হেসে রুবাইদার দিকে তাকিয়ে বলে, আমি শুধু বউ রূপে তাকিয়ে চাই, যাকে আমি আমার মনে জায়গা দিয়েছি। যাকে মনে জায়গা দেওয়া হয়, তার থেকে সুখ ব্যতীত বিলাসিতা খোঁজা যায় না। জেহেরের এই কথাটা যেন রুবাইদার মাঝে আনন্দের বন্যা বয়ে গেল। জেহের আশ্বস্ত দিয়ে বলে, চিন্তা করো না বর্মা, আমি তোমার আমানতকে আমার হৃদয়ে চিরতরে আগলে রাখবো। তাকে কেউ একটা টোকাও দিবে, সেই সুযোগ আমি কাউকে দেব না। রুবাইদা জেহেরের মাথায় মমতার হাত রেখে বলে, তোর চোখ মুখে বলে তুই মেয়েটাকে অনেক ভালোবাসিস। এ বিয়েটা কাল শেষ হোক, পুরো পরিবার একত্রে আমরা তোর আর ফালাকের বিয়ে নিয়ে কথা বলবো। তোর কাছে শুধু একটাই আবদার, মেয়েটাকে দুঃখ দিবি না আর ওকে পড়াশোনা করতে দিবি। জেহের আলতো হেসে মাথাটা উপর নিচ করল। স্থান ত্যাগ করতে নিল রুবাইদা। রুবাইদা ঘুরে দাঁড়ানোর সময় জুনায়েদ সওদাগরের চোখ যায় তার হাতে পাটা মেহেদি দিয়ে বড় বড় করে লেখা জুনায়েদ। হয়তো কেউ দুষ্টুমি করে লিখে দিয়েছে, কিন্তু এটা দেখে মনে শান্তি পেল জুনায়েদ সওদাগর। এই সওদাগর মহলের এক একটা লোক তার রুবাইদার প্রতি ভালোবাসাকে সম্মান করে। তার সেই পাগলামি নিয়ে এখনও এদিক ওদিক গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো এখন ছোটদের মাঝেও হয়। তাই তো ছোটরাও মজা করে রুবাইদার সাথে। জুলফিকারকে খাইয়ে দিয়ে বাড়িটা রান্নাঘরে রেখে আসতে নেয় ফালাক, কিন্তু পথিমধ্যেই তার কর্ণে ভেসে আসে একটি মেয়ের চিৎকার। এখন সবাই বাইরে।
রোহিণী নিজেও বের হয়েছে জুলফিকারকে নিয়ে। ফালাক ওদেরকে যেতে বলেছে। ফালাক চিৎকারের শব্দ পেয়ে এদিক ওদিক তাকালো। চিৎকারের শব্দ ছোট্ট একটা ঘর থেকে আসে। এই ঘরে তো ময়লা জমে আছে। ঘরটা একদিনের জন্য খোলা হয়েছিল, কারণ ওখানে কিছু জিনিসপত্র রাখা দরকার। ফালাক ভাবছিল বিষয়গুলো। মেয়েটার চিৎকার ভেসে আসে, বারবার বলছে, বাঁচাও। ফালাক দৌড়ে চলে গেল ওই ঘরের দিকে। দেখতে পেল একটা মেয়ের সাথে অসভ্যতামি করছে অচেনা এক যুবক। মেয়েটিকে ফালাক ভালো করেই চিনে, কারণ আজ সকালেই কলির সাথে দেখেছিল। অচেনা যুবকটি লোভাতুর হয়ে মেয়েটিকে টানাটানি করছে। মেয়েটি বারবার চিৎকার করে বলছে, কেউ আছো? আমাকে বাঁচাও। অচেনা যুবকটি বিশ্রীভাবে বলে, মা, তোকে আজ কেউ বাঁচাবে না, সবাই অনুষ্ঠানে ব্যস্ত। তোরে সুযোগে পাইছি, যখন ছাড়বো না। ফালাকের ঘৃণা বাঁধল। সে এদিক ওদিক তাকালো, কিছুই পেল না। তবুও ওকে আটকাতে হবে, বাঁচাতে হবে মেয়েটিকে। তাই সে তার পায়ের জুতোটা খুলে অচেনা যুবকের মাথায় মারে। যুবকটি পেছনে ঘুরে ফালাককে দেখল। ফালাকের রূপের দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিয়ে বলে, আজ দেখি একসাথে দুইটা পাইছি। তোরও কি শখ জাগছে আমার সাথে থাকার? তাহলে আয় আমার সাথে। ফালাক জুতোটা এগিয়ে দিয়ে চোখটা বড় বড় করে বলে, খবরদার, কাছে আসবেন না। এই জুতো দিয়ে আপনার গাল লাল করে দিব। মেয়েদের অসহায় ভাবা হচ্ছে, তাই না? নোংরা বাজে কীট কোথাকার। তোরা দুই শিক নিয়ে আমার কি করবি রে? বলেই যুবকটি ফালাকের হাত শক্ত করে ধরে। ফালাক এদিক ওদিক তাকালো। ওর হাত থেকে জুতোটা পড়ে যায়। কেউ নেই ওরা তিনজন ছাড়া এই কক্ষে। এতক্ষণ ধরে অসহায় হয়ে থাকা মেয়েটি এক মনে গুটিসুটি মেরে আছে। ফালাক তার দিকে তাকিয়ে বলে, এভাবে গুটিয়ে কি দেখছো? নরপশুদের শাস্তি দিতে হলে চুপ থাকা যাবে না, ওদেরকে আঘাত করতে হবে, তবেই ওরা ওদের বিবেক ফিরে পাবে। যুবকটি বিশ্রীভাবে হাসতে থাকে, বলে, মেয়ে মানুষ কি আর পারে ছেলেদের সাথে? ও হার মানছে, এবার তুইও মানবি, সাথে তোরে সুখ দিমু। গা গুলিয়ে এলো ফালাকের। গুটিসুটি মারা মেয়েটির দিকে তাকে ইশারা করে। এবার সাহসের সাথে আসতেই নেয়, কিন্তু যুবকটি ওকেও ধরে রাখে। ফালাক মনে মনে ভাবছে, পাগলটাও তো এতদিন বাসর বাসর করতো, কিন্তু এভাবে কোনোদিন বাজেভাবে আমাকে ছুতে চায়নি। আমার হাত ধরলেও ওকে ফাঁকি দিয়ে আসতে পারি, কিন্তু এই লোক থেকে বাঁচবো কিভাবে? এর কাছে ওই পাগল যে কিনা পাগল মনে আমাকে খ্যাপাতে আসে, কিন্তু কোনোদিন আমার আত্মসম্মানে আঘাত করেনি। আর এক আছে এই বাজে লোক, যে কিনা আমাকে আজ সুস্থ মস্তিষ্কে অপহরণ করতে চাইছে। আমাকে কিছু একটা করতে হবে, না হলে একে শিক্ষা দিতে পারবো না। ফালাক আশেপাশে তাকিয়ে দেখল প্যান্ডেল সাজানোর কিছু খুঁটি আছে। ফালাক যুবকটির হাতে কামড় দিয়ে ওই খুঁটির দিকে দৌড় দেয়। খুঁটি হাতে নিয়ে তেড়ে আসে যুবকটির দিকে। যুবকটিকে মারতে শুরু করে ফালাক। শুধু ফালাক না, এখন ওই মেয়েটিও মারতে শুরু করেছে তাকে। মেয়েটি যেন ফালাকের থেকেও হিংস্র হয়ে উঠেছে। সে সোজা যুবকটির মাথায় আঘাত করতে যাবে। যুবকটি না পেরে দৌড়ে বাইরে আসে। সবাই আনন্দের সাথেই ছিল। যুবকটিকে দেখে অবাক হলো সবাই। জেহের তাকে দেখে বলে ওঠে, শাকিল। জুনায়েদ সওদাগর বলেন, তুমি চেনো তাকে? হ্যাঁ, আমাদের শোরুমের কর্মী। জেহের এগিয়ে এসে বলে, তোমার এই অবস্থা কেন? ফালাক হাতে খুঁটিটি নিয়েই আসে। বাইরে এসে চিৎকার করে বলে, এই লোকটা মেয়েদের সাথে অসভ্যতামি করে। আজকে ওর সাথে বাজে কাজ করতে চেয়েছিল, সাথে আমার সাথে নোংরা ব্যবহার করেছে। পাশে থাকা মেয়েটির দিকে ইঙ্গিত করে বলে। কলি মেয়েটিকে দেখে ওর কাছে গিয়ে বলে। খুশি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। শাকিল ভয় পেয়ে বলে, মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। আমি কিছুই করিনি, বরং এই মেয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। জেহের একটু চিন্তায় পড়ল। শাকিল ছেলেটি তাদের শোরুমে আছে 3 মাসের মতো। ছেলেটির মাঝে খারাপ কিছুই সে দেখেনি। আজ হঠাৎ কেন এমন করবে? আর এই ছেলে এখানেই কেন? ওকে তো কেউ দাওয়াত দেয়নি। জেহের প্রশ্ন ছুড়ল, তোমাকে কে এখানে দাওয়াত দিয়েছে? শাকিল কোনো উত্তর দিতে পারল না। শুকনো ঢোক গিলতে থাকে। জেহের কোনো উত্তর না পেয়ে ওর মুখের দিকে তাকালো। এরপর বুঝে নিল নিজের থেকেই সবকিছু। গায়ের সর্বশক্তি দিয়ে মারতে থাকলো শাকিলকে। আদমরা বানিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাইরে। চিৎকার করে বলে, আমার শোরুমে তোকে যেন আর না দেখি। যখনই দেখব মাটিতে পুঁতে রাখবো। অতঃপর ফিরে তাকালো সবার দিকে। জুনায়েদ সওদাগর বলেন, এখন সব ঠিক আছে, খুশিকে পানি দাও আর বাকিরা অনুষ্ঠানে মনোযোগী হও।
অনুষ্ঠান শুরু হলো আবারও। জুনায়েদ সওদাগর আরও কড়াভাবে পাহারাদার রাখলো আশেপাশে, সবাইকে সতর্ক করে দিলেন। কেউ যেন বিপদে না পড়ে, সবার খোঁজ রাখবে। এলাকার মুরব্বীরা নাচতে থাকে, সাথে করে ছোট বাচ্চারাও। এগুলো গ্রামের মুরব্বীদের একটা আনন্দ। মাঝে মাঝে কিছু আঙ্কেল বয়সী লোকজনের নাচও দেখা যাচ্ছে। খুশি মেয়েটা এখন একটু শান্ত হলো, সবাইকে বলে কিভাবে ফালাক তাকে বাঁচিয়েছে। রোহিণী সব শুনে ফালাকের কানে কানে বলে, জুলফিকার ভাই যখন তোমার কাছে আসতো তখন তো কান্না করে দিতে, আজ এত সাহস হলো যে? ওনাকে আমি ভয় প্রথম দিকে পেতাম, তাও একা একা থাকলে। তোমরা সাথে থাকলে ওই ভয় থাকতো না। আর বাজে লোকদের দেখলে ভয় না ঘৃণা লাগে। উনি তো দেখতে হিংস্র, তার ওপর পাগল, ভয় না পেয়ে থাকা যায়? তাই বলে যে অসভ্যতামি করবে আর আমি ছেড়ে দিব এমন না। অবশ্যই আমি তাকেও তখন শায়েস্তা করতাম। রোহিণী হেসে দিল। তামান্না এসে ওদের হাত ধরে নিয়ে গেল নাচের দিকে। সবাই নাচতে ব্যস্ত। জেহির অপলক দৃষ্টিতে দেখছে ফালাককে। হাসি হাসি মুখে নাচ করছে ফালাক সবার সাথে। নাচের তালে লম্বা চুলে বেরুনিটা দুলতে থাকে, গাঢ় গোলাপি ঠোঁটে মায়াবী এক হাসি। এটা দেখে জুলফিকার সবার সামনে ফালাকের হাত ধরে নিয়ে যায় রুবাইদার কাছে। রুবাইদার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলে, তুই একদম নাচবি না। ফালাক অবাক হলো, সাথে অবাক হলো বাকি সবাই। রুবাইদা বলে ওঠে, ছোট মানুষ, একটু আনন্দ করুক। এর মাঝেই যেন চোখটা রক্তিম হয়ে গেল জুলফিকারের। তেজি কণ্ঠে ফুঁসে উঠে বলে, আমার বউ নাচনেওয়ালি না, ও নাচবে না। রুবাইদা যেন সেই আগের জুলফিকারকে দেখতে পেল। মধুজার সময়ও এমন করতো সে। মধুজাকে নিয়েও যখন সবাই বলতো মধুজা বাজে বা নাচনেওয়ালি, তখন জুলফিকার ঠিক এমনই এক রক্তিম রূপ ধারণ করত। তামান্না নিজেও সরিয়ে এলো নাচের ওখান থেকে। ভ্রুকুটি করে তামান্নার দিকে এগিয়ে এলো চিত্রা। প্রশ্ন করল, তোমার আবার কি হলো? আমি তো একদম ভুলেই গেছিলাম, জুলফিকার ভাই নাচ একদম পছন্দ করেন না। আমি আগে নাচ শিখতাম। ঘুঙুর পড়লেই জুলফিকার ভাই সহ্য করতে পারতো না, বলতে এগুলো না করে ভালো কোনো পেশা খুঁজে নিতে। কেন? এগুলো নাকি জমিদারদের নজরে বাজেভাবে দেখা হতো। এই সওদাগর মহল যখন জমিদার ছিল তখন অনেক নাচনেওয়ালি আসতো, তারা নাকি শরীরও বিলিয়ে দিত, এমন কথাই শুনেছি। তাই আর কি, জুলফিকার ভাই চায় না যে তার পরিবারের কেউ এভাবে নাচ করুক। খারাপ কিছু ভাবে না জুলফিকার ভাই? হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যে যার মতো করে সাজ ওঠাতে ব্যস্ত। এদিকে ফালাক ব্যস্ত আকাশের দিকে তাকিয়ে জুলফিকারের ভাবনায়। হলুদের সময় যেভাবে তাকে টেনে নিয়ে আসে তাতে প্রথমেই ঘাবড়ে গেলেও পরে যখন শুনল জমিদার বাড়িতে নাচতে আসা কিছু নারীদের চরিত্রে সমস্যা ছিল, যেগুলো নিয়েও দ্বন্দ্ব হয় এই এলাকায়, তারপর থেকে জুলফিকার নাচনেওয়ালি পছন্দ করে না। তাই ফালাক জুলফিকারের উপর খুশি হয়। পাগলটা তাহলে তাকে ভালোবেসে সরিয়েছে। গালে হাত দিয়ে মুসকি মুসকি হাসির সাথে জুলফিকারকে কল্পনা করছে ফালাক। রোহিণী এসে বসলো ফালাকের পাশে। ফালাকের দিকে তাকিয়ে বলে, পাগলা ভাইয়ের কথা ভাবছো তুমি? কি ভাবছো তাকে নিয়ে? সে আমাকে কতটা যত্ন করে। আমার ছোট ছোট বিষয়ে তার যত্ন আমাকে মুগ্ধ করে তোলে। তার পাগলাটির স্বভাবটা আমাকে উন্মুক্ত করে তোলে। কোনো এক পাগলের প্রতিও যে এভাবে দুর্বলতা জন্মাবে, এটা তাকে না দেখলে বুঝতেই পারতাম না। তাই বুঝি? বলেই ফালাক খুশি ফিরল। এতক্ষণ আনমনে গড় গড় করে সব বলে দিল। ফালাককে এভাবে মুখটা বন্ধ করে থাকতে দেখে হেসে দেয় রোহিণী। হাসি থামিয়ে বলে, বুঝেছি, তুমি খুব ভালো করেই ফেসেছো আমার পাগলা ভাইয়ের উপর। ফালাক মুখটা গোমরা করে বলে, আমি ফেসে লাভ কি? সে তো সত্যি সত্যি আমাকে নিয়ে ভাববে না। তার মনে তো আছে অন্য নারী। সে তো এই পৃথিবীতে নেই। তবুও তার সুস্থ মস্তিষ্ক কি চাইবে আমাকে? অসুস্থ মস্তিষ্ক তো ঠিকই চায়। এটা তো চিরস্থায়ী না আপু। মিষ্টি মা মেনে নেবে না, এটা আমি ভালো করেই বুঝি। মিষ্টি মাকে কষ্ট দিতে পারবো না আমি। তাহলে কি করবে শুনি? আমাদের মহিলা কলেজের একটা গার্লস হোস্টেল আছে। অনুষ্ঠান শেষ হলে ওখানেই শিফট করব আমি। এতে কি সব ঠিক হয়ে যাবে? সামলে নিতে পারবে তোমার মনকে? ফালাক রোহিণীর দিকে মনটা বিষণ্ণ করে চাইল। আদতেও সম্ভব না তার পাগলকে ভুলে যাওয়া। যেভাবে সে এতদিন ফালাকের আগে পিছে ঘুরঘুর করেছে তাতে করে তো পারবেই না। তবুও ফালাক কাঁপা কাঁপা ঠোঁটে বলে, এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে অপূর্ণতা নেই।
এর মধ্যে নিকৃষ্ট অপূর্ণতা হলো ভালোবাসাকে হারানো। হাজারবার আঘাত হলেও আমাদেরকে সেই অপূর্ণতাকে গ্রহণ করে জীবন পার করতে হয়। শতক জীবন তো আর থেমে থাকে না। পারবে তো অপূর্ণতাকে মেনে নিতে? দম বন্ধ হলেও মেনে নিতে হবে আমাদের নিয়তিকে। নিয়তি কখনো বদলানো সম্ভব না। সম্ভব তো সেটাই যেটা নিয়তিতে লেখা থাকে। তুমি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে ফালাক।